তাদের দাবি ন্যায় বিচার। সাধারণ মানুষেরও সমর্থন রয়েছে এই দাবির প্রতি। জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মণ্ডল জানান, এখনও তারা রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। লাইভ স্ট্রিমিং আমাদের প্রথম থেকেই দাবি ছিল, কিন্তু কালকে আমাদের প্রতিনিধিরা যারা গেছিল তারা বলেছিল যে কোনো মূল্যে আমরা নমনীয় হয়ে আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা আলোচনাতে বসতে চাই। সেই প্রথমে তারপর তারা ভিডিও রেকর্ডিংয়ের দাবি করেছিল, সেটাও যখন মানা হলো না, শুধুমাত্র মিটিংয়ের মিনিটস দেওয়ার দাবিতে যখন গভর্নমেন্ট সম্মত হলো আমরা বসতে চাইলাম, আমাদের প্রতিনিধি দল বসতে চাইলো। কিন্তু শেষমেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন যে আমাদের সাথে বৈঠক করার সময় পার হয়ে গেছে। আমরা চাই ওনারা আবার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবিলম্বে আমাদের সাথে আলোচনা করার আবার রাস্তা খোলা রাখবেন। আমরা চাই সুপ্রিম কোর্ট অতি দ্রুত এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াটা শেষ করুন এবং সিবিআইকে নির্দেশ দিক, যারা আরও কোন দর্শনকারী ঘটনা যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকে অ্যারেস্ট করুন। এভিডেন্স টেম্পারিংয়ের জন্য কালকে যেমন দুজন অ্যারেস্ট হয়েছেন আপনারা জানেন, রাজ্যপালের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যার এবং টালা থানার ওসি। আমরা চাই আরও যদি এভিডেন্স টেম্পারিংয়ে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করুক। এবং আমরা যে পদত্যাগের দাবি করেছিলাম দুর্নীতি গোয়েলের, তাদের পদত্যাগ তাদের যে অপসারণের দাবি করেছিলাম সেই অপসারণ যাতে হয়, আমরা এটা চাই। স্বাস্থ্য ভবনের সামনে মিছিলে শুধু জুনিয়র ডাক্তাররাই ছিলেন না, ছিলেন সিনিয়র ডাক্তার, নার্স এবং সাধারণ মানুষ। ঐতিহ্যশালী প্রাচীন স্কুলের প্রাক্তনীরা, কোথাও বা আবার অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। ঢাক, শঙ্খ প্রভৃতির আওয়াজে ন্যায্য বিচারের দাবি উঠল মিছিল থেকে। তারা যাতে পরিষেবা পান, আবার অবস্থান বিক্ষোভও যাতে জারি থাকে, তার জন্য ধর্ণা মঞ্চের সামনে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিবার পরিজন। আমরা জুনিয়র ডাক্তাররা বিভিন্ন আমাদের জুনিয়র ডক্টর যে ফ্রন্ট, সেখান থেকে বারবার বলেছি আমরা কাজে ফিরতে চাই। আমরা ডাক্তার, আমাদের কাজ করাটাই, রোগীর পরিষেবা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আমরা যে কারণে দিতে পারছি না সেটা আমরা বারংবার জানিয়েছি এবং আমরা সবসময় আমাদের সদিচ্ছা রয়েছে আমাদের পরিষেবায় ফেরা, এবং আমরা সেজন্য প্যারালালি যত রকম পরিষেবা যেভাবে দেওয়া সম্ভব, সে টেলিমেডিসিন হোক, সে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে অভয়া ক্লিনিক হোক, কি আমাদের মেডিকেল কলেজগুলোতে অভয়া ক্লিনিক হোক, সমস্ত রকমভাবেই আমরা সমাজের সাথে আমরা থাকতে চাই, মানুষের সাথে থাকতে চাই, কারণ আমাদের প্রফেশন সেটাই আমাদের শেখায় এবং আমরা ডাক্তার, আমরা সবসময় সেই প্রফেশনকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব। গতকাল থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তারা অভয়া ক্লিনিক চালাচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আরজিকরের ঘটনার প্রতিবাদে তাদের এই ক্লিনিক। অভয়া ক্লিনিক অর্গানাইজ করেছি বাঘাযতীন পার্কে শিলিগুড়ি। ওপিডিতে যাচ্ছে না জুনিয়র ডাক্তাররা, কিন্তু ইমার্জেন্সিতে তারা রাত দিন পড়ে থেকে সেবা শুশ্রূষা করছে। তাহলে এই মিথ্যা অপবাদ বন্ধ হোক এবং যে রোগী মৃত্যুর হার অন্য মাসের থেকে কিন্তু এই মাসে বেশি নয়, এটা পরিসংখ্যানে দেখা গেছে। এবং আমরা বলতে চাই যে রোগী মৃত্যু যেগুলো হচ্ছে সেটা সরকারি হাসপাতালের পরিকাঠামোর অভাবে। শামিল হন সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষও। তাদের একটাই দাবি, ন্যায় বিচার। আমাদের যে মেইন দাবি ছিল যে অপরাধীদের
শনাক্ত করে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া। আজকে আমাদের বিচারের দাবি এখনো অব্দি একই দাঁড়িয়ে আছে। যতদিন না আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে আমরা নিজেদের পথ থেকে হচ্ছি না। আমরা আমাদের দাবি এখনো অব্দি একই জোরে আমরা চালিয়ে যাই। আজকে 35 দিন আগে যেটা শুরু হয়েছিল, যেখানে হচ্ছে আমার জুনিয়র ভাই বোনেরা, আমার স্টুডেন্টরা বলেছিল এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, আজকে সেটা মান্যতা পেল। তালা থানার ওসি এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এরা হচ্ছে খুন এবং ধর্ষণের দায়ে ধরা পড়লো সিবিআই এর হাতে। এবং এই ধরা পড়া এরা বুঝে যাবে যে এরা মাথা নয়, পশ্চিমবঙ্গে এরা কোনো মাথা নয়, এরা হচ্ছে হাত পা বা কান। আজকে কান ধরা পড়েছে, কিছুদিন অপেক্ষা করুন, মাথাও আসবে। কান টানলে মাথা আসে। কড়া নিরাপত্তার মধ্যে গতকাল শিয়ালদা আদালতে তোলা হয়। শনিবার এদের গ্রেফতার করে সিবিআই। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে জানায় সিবিআই। আগামীকাল পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। সরকারি কর্মী হয়ে আইন ভঙ্গ, ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে তাকে শনিবার গ্রেফতার করা হয়। পূর্ণভাবে প্রমাণ লোপের কাজ অত্যন্ত দায়িত্ব নিয়ে দৃঢ়তার সঙ্গে যিনি করেছিলেন তিনি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, এবং এটা কোনো সময় কলকাতা পুলিশ কমিশনের অজ্ঞাতসারে হয়নি। এর সঙ্গে এত মানুষ যুক্ত আছেন, ক্রমশ প্রকাশ্য এত মানুষ যুক্ত আছে। যদি তদন্ত ঠিক পথে এগোয় তাহলে দেখা যাবে। আমরা তো প্রথম দিনে বলছি যে এই ঘটনার পরে যে সিপি কে অবিলম্বে শুধু ওখান থেকে সরিয়ে দেওয়া নয়, তাকে গ্রেফতার করা উচিত। মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ত। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোন একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করেছি? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব না। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে। সেটা আমরা বারবার বলছি, অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন। এবং সিপি নির্লজ্জ বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনো বসে রেখেছে। তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত। এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা, কারণ উনি বলেছে গোটা রাত আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে। তাহলে তাদের সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে। ঘটনাস্থলে প্রাণ হারান স্থানীয় ওই কংগ্রেস নেতা। এই ঘটনার পেছনে গোপালপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে নিহতের পরিবারের অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। অনেকদিন থেকে মারার প্ল্যান করছে, কারা করছে? নাসিরের সব। এই সম্মেলনে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ও স্থাপনা নিয়ে ভারতের অগ্রগতি তুলে ধরা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। এর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
এর মধ্যে টাটানগর পাটনা বন্দে ভারত এক্সপ্রেস অন্যতম। এছাড়াও ভাগলপুর দুবগা হাওড়া, গয়া হাওড়া ও রাউরকেল্লা হাওড়া ছাড়াও রয়েছে আরও 3টি বন্দে ভারত ট্রেন। झंडी दिखाते ही वंदे भारत टाटानगर पटना अपने प्रथम यात्रा पर रवाना। आप जैसा देख सकते हैं कितना झारखंड के ये 3 दुश्मन है, जेएमएम, आरजेडी और कांग्रेस। झारखंड के निर्माण का बदला आज भी आरजेडी झारखंड से उतारती है और कांग्रेस को तो झारखंड से नफरत है ही। कांग्रेस पार्टी ने इतने दशक तक दिल्ली में बैठकर देश पर राज किया, लेकिन इन्होंने देश के दलित, पिछड़ा और आदिवासी समाज को आगे नहीं बढ़ने दिया। साथियों, ये लोग स्वार्थ और सत्ता में किसी भी हद तक जा सकते हैं। आप देखिए, ये जेएमएम वाले जिन्होंने आदिवासियों के वोट से अपनी राजनीति चमकाई, आज वो किसके साथ खड़े हैं? ये लोग आदिवासियों के जंगल, जमीन पर कब्जा करने वालों के साथ है। সরব হয়েছে বিজেপি, পদত্যাগের দাবিও জানিয়েছে তারা। গতকাল অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন দুদিনের মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এর সমাপ্তি অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। সামান্য কয়েকটা কথাই বলবো, বেশি কিছু বলবো না। আজিকরের ঘটনা নিয়ে আমরা সবাই খুবই চিন্তায় আছি। মা হিসেবে, এক মা হিসেবে দুঃখেও আছি। এছাড়াও উপস্থিত ছিলেন সূর্য ভরদ্বাজ, শালিনী বর্মা, आशीष चौहान प्रमुख। सिर्फ और सिर्फ आप अगर प्रॉब्लम को बहुत बड़ा कर देंगे और सॉल्यूशन नहीं करेंगे तो वो आप भी एक प्रॉब्लम का हिस्सा है। मुझे ये है, मैं सॉल्यूशन का हिस्सा हूँ, आज से नहीं बहुत सालों से कर रहा हूँ, 1999 से यही काम कर रहा हूँ। कोशिश ये करते हैं आप भी करिए, हम सब घर मिल के राष्ट्र को बेहतर बनाना पड़ेगा। बकैती कम, काम ज़्यादा। बकैती के लिए बहुत सारे लोग हैं दुनिया में। বর্তমান আমাদের স্টেটের যে অবস্থা বা সামাজিক যা পরিস্থিতি তার সম্পর্কে সবাই নিশ্চয়ই জানে, এবং তার বিরুদ্ধে আমরা যাতে সোচ্চার হই, বিশেষ করে নারী শক্তি যাতে, নারী বাহিনী যাতে আরও বেশি মনোবল পায়, সামাজিক যে প্রতিকূলতা আছে তার বিরুদ্ধে লড়ার জন্য তারা যাতে সামিল হতে পারে, সেই ট্রেনিং আমাদের রপ্ত করার জন্য এখানে আসা এবং সেটা শেখা। দুদিনে যা শিখেছি আশা করি এটা लॉन्ग लिव আমাদের কাছে থাকবে। मैं यहाँ पे आई हूँ, आजकल जो लड़कियों के साथ हो रहा है, और हमारे जो मास्टर यहाँ पे आए थे, मुझे नहीं लगा था कि हम इतने जल्दी इतना कुछ सीख पाएंगे और खुद को बचा पाएंगे, बट 2 दिन प्रैक्टिस करने के बाद इतना तो कॉन्फिडेंस आ चुका है कि हम खुद को बचा पाएंगे। দমকা হাওয়ায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। এর জেরে উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ ও সাগর থানার পক্ষ থেকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে। নদী ও সমুদ্রে কোনো নৌকো, ট্রলার নিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। বকখালিতে সমুদ্রে নামতে পর্যটকদের নিষেধ করা হয়েছে।
প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেচ, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, কারিগরি দপ্তরের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কিছু জায়গায় কাজ ভেঙে পড়ে ব্যাহত যান চলাচল। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। বৃষ্টির জেরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে, ভেঙে যায় কাঁচা বাড়ি। ডিস্ট্রিক্ট ঝালদা থানাতে আমাদের আজ 2 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। গরিব মানুষের অনেক অসুবিধা হচ্ছে। গরিব মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, তারা কাজকর্ম কোনো করতে পারছে না। আবার যারা ফুটপাতে কাজ করে, যারা হকারি করে, যারা আবার মানে বাইরের দোকানদানি করে, তাদের পক্ষেও বড় কষ্ট হয়েছে। সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে, তার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষ। অন্যদিকে একই ছবি খাতড়া বাঁকুড়া ভায়া বিবর্দা রাস্তার উপর। হাড়মাসরা সংলগ্ন শিলাবতী নদীর ইটপোড়া সেতুও জলের তলায়। জয়পুরের কৃষি জমি জলের তলায়, অনেক বাড়িতে জল ঢুকে গেছে, ভেঙে পড়েছে বেশ কিছু মাটির বাড়ি। কোথাও কোথাও বাড়ি ভেঙে পড়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। নদীগুলির জলস্তর বাড়ছে, পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন। সিউড়ি থেকে বোলপুর যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই অটোর ওপর গাছ ভেঙে পড়ে, একজনের মৃত্যু হয়েছে, আহত হন একজন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমন ধান চাষের জন্য এই বৃষ্টির সহায়ক হলেও মরশুমি সবজি চাষ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে বেগুন, ঢেঁড়স, পেঁয়াজ প্রভৃতি চাষ বিপদের মুখে। জেলার জলঙ্গি, নওদা, ডুমকল, হরিহরপাড়ার বিস্তীর্ণ এলাকার কলা চাষ নষ্ট হয়েছে। অন্যদিকে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় জল জমেছে বিভিন্ন রাস্তায়। নিকাশি ব্যবস্থা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এই বৃষ্টিতে ঝোড়ো হাওয়াতে মানুষের কলা গাছ সব টসলসে হয়ে গেছে। বিঘি ভেঙে দেখা যাচ্ছে 250 গাছ, 100 গাছ আছে, আর মোটামুটি সব গাছই টসনস। তো এই আবাদটা মূলত বছরে একবারই পাওয়া যায়, কিন্তু চাষি যখনই এরকম ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন চাষির মাথায় হাত। তো এই বিষয়ে যদি সরকার যদি কিছুটা যদি ভাবে, চিন্তাধারা করে, তো কৃষক হয়তো কিছুটা বাঁচবে। বহরমপুরে এই বৃষ্টি একটু হলেই চারিদিকে জল জমে যায়। আমাদের এখানে মানে কি বলবো, বিভিন্নভাবে পুকুর বোঝানোর ফলে অনেক জায়গায় নিচু জায়গায় বাড়িঘরদোর হয়ে যাওয়ার ফলে জলটা যেখানে জমা হচ্ছিল সেই জায়গাগুলোতে সমস্যা হয়েছে। এবং আরও কিছু কাঁচা ড্রেন আছে, এবং সেই ড্রেনগুলোর ধারে বেশিরভাগ বাড়িঘরদোর হয়ে গিয়েছে জবরদখল করে। তার ফলে এই যে ড্রেনগুলো আপনার হচ্ছে গিয়ে ঠিকভাবে কাজ হচ্ছে না। বহরমপুরের জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, এবং এটাতে ওপরে কাজ করার খুবই দরকার।